হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকে কোচিং সেন্টার বর্ণনগর। আমি সৌরভ স্যার। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম, অ্যাকাউন্টসের জন্য কোনো রকম চিন্তা না করতে, তোমাদের বাকি পরীক্ষাগুলোর মাঝেই ঠিক অ্যাকাউন্টস পরীক্ষার আগের দিন পুরো সিলেবাস রিভিশন করার জন্য তোমাদের এই ভিডিওটা আশা করি সকলের জন্যই খুবই উপকৃত হবে। ভিডিও বলবো না, এর একটা অডিও। পুরো সিলেবাসটা তোমরা এই অডিওটা শুনলে পুরো থিওরি পার্টটা তোমাদের ম্যাক্স টু ম্যাক্স কমপ্লিট হয়ে যাবে। এবং পুরোপুরি শোনো, শেষে আমরা অ্যাকাউন্ট প্র্যাকটিক্যাল কি কি প্র্যাকটিস করতে পারি লাস্ট মিনিটে, এটাও তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে সরাসরি মেন বিষয়ে আসা যাক। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ স্টার্ট করছি। প্রথমে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম, অংশীদারি কারবারের হিসাব নিকাশ। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। সকলের দ্বারা মিলিতভাবে কিংবা সকলের পক্ষ থেকে একজনের দ্বারা পরিচালিত কোনো কারবারের মুনাফা বন্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অংশীদারি কারবার বলে। এরূপ চুক্তিবদ্ধ ব্যক্তিদের প্রত্যেককে অংশীদার বা পার্টনার বলে এবং তাদের দ্বারা পরিচালিত কারবারকে অংশীদারি কারবার বা পার্টনারশিপ ফার্ম বলে। সব কটা খুব মনোযোগ সহকারে শুনবে, এখান থেকেই তোমাদের এমসিকিউ আসতে চলেছে। অংশীদারি চুক্তিপত্র মৌখিক অথবা লিখিত দুইই হতে পারে। অংশীদারি আইন চালু হয় 1932 সালে। পার্টনারশিপ অ্যাক্ট চালু হয় 1932। অংশীদারি কারবারে সর্বনিম্ন সংখ্যা 2 জন মিনিমাম নাম্বার, আর ম্যাক্সিমাম বা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তোমার 50 জন। অংশীদারি চুক্তিপত্র মৌখিক অথবা লিখিত দুই হতে পারে, তবে লিখিত অংশীদারি চুক্তিপত্র থাকলে এটা একটা আইনগত দলিল হিসাবে গণ্য করা হয়। অংশীদারগণের চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট তখনই খোলা হয় যখন তাদের মূলধন হিসাব স্থির থাকে। অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি ফিক্সড থাকে তখনই কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল থাকলে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় না। অংশীদারি চুক্তিপত্র না থাকলে কারবারের লাভ ক্ষতি সকল অংশীদারদের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়। 2 জন পার্টনার থাকলে 1:1, 3 জন পার্টনার থাকলে 1:1:1। অংশীদারি চুক্তিপত্র না থাকলে মূলধনের উপর সুদ প্রদান করা হয় না। অংশীপত্র চুক্তিদারি যদি অ্যাবসেন্স থাকে তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হয় না। অংশীদারি চুক্তিপত্র না থাকলে কিন্তু লোন দেওয়া হয় এবং লোনের ক্ষেত্রে ইন্টারেস্টের রেট হয় 6%। অংশীদারি চুক্তিপত্র না থাকলে ড্রয়িংসের উপর কোনো রকম সুদ ধার্য করা হয় না। কোনো অংশীদার কারবার পরিচালনায় অংশগ্রহণ করলে এবং অংশীদারি চুক্তি না থাকলে তাকে বেতন বা কমিশন দেওয়া হয় না। যে হিসাবের মাধ্যমে কারবারি প্রতিষ্ঠান নেট মুনাফা থেকে বন্টনযোগ্য মুনাফা নির্ধারণ করে অংশীদারদের মধ্যে বন্টন করা হয় তাকে বলা হয় লাভ ক্ষতি বন্টন হিসাব, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কাকে বলে? নেট মুনাফা থেকে বন্টনযোগ্য মুনাফা নির্ধারণ করে যেই মুনাফাটা অংশীদারদের মধ্যে বন্টন বা ভাগ করা হয় তাকেই বলা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। লাভ ক্ষতি বন্টন হিসাব বা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হলো একটা নামিক হিসাব, অর্থাৎ নমিনাল অ্যাকাউন্ট। স্থির মূলধন পদ্ধতি বা ফিক্সড ক্যাপিটাল মেথডে মূলধনের পরিমাণ সর্বদা স্থির থাকে, ফিক্স থাকে, অর্থাৎ এর জের সর্বদা ক্রেডিট সাইডে থাকে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে মূলধনের জের ডেবিট অথবা ক্রেডিট উভয়ই হতে পারে। অংশীদারদের চলতি হিসাবের জের ডেবিট অথবা ক্রেডিট উভয়ই হতে পারে। অংশীদারি প্রতিষ্ঠান লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা হয় মূলধনের উপর সুদ, উত্তোলনের উপর সুদ, অংশীদারগণের বেতন সবকটি। অংশীদারি চুক্তিপত্রে কোনো উল্লেখ না থাকলে 2 জন অংশীদারদের মধ্যে মুনাফা বন্টনের অনুপাত হবে 1:1, 3 জন হলে 1:1:1। আগেও আমি বললাম। লাভ ক্ষতি বন্টন হিসাব তৈরি করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে এবং ব্যালেন্স শিটের আগে। লাভ ক্ষতি বন্টন হিসাব তৈরি করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে এবং ব্যালেন্স শিটের আগে। স্থির মূলধন পদ্ধতিতে
মূলধনের পরিমাণ পরিবর্তিত হতে পারে যদি কোনো অংশীদার নতুন মূলধন নিয়ে আসে। স্থির মূলধন পদ্ধতিতে মূলধনের পরিমাণ পরিবর্তন হতে পারে যদি কোনো অংশীদার নতুন কোনো মূলধন নিয়ে আসে, অর্থাৎ ফার্দার ক্যাপিটাল, অথবা মূলধন থেকে কোনো কিছু উত্তোলন করে, মানে ড্রয়িংস। স্থির মূলধন পদ্ধতিতে প্রত্যেক অংশীদারের নামে খোলা হয় অংশীদার মূলধন হিসাব ক্যাপিটাল অ্যাকাউন্ট আর অংশীদার চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্ট। অংশীদারদের মূলধন স্থির মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ ডেবিট করা হবে অংশীদারদের চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্টে। কোনো অংশীদারি কারবারে মূলধনের উপর সুদ দেওয়া হলো একটি ব্যয়, অর্থাৎ কোনো অংশীদারি কারবারে যখন ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হয় সেটা হচ্ছে কোম্পানির এক্সপেন্সেস, আর ইন্টারেস্ট অন ড্রয়িংসটা হচ্ছে কোম্পানির ইনকাম বা আয়। অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ শুধুমাত্র পেতে পারেন ইন্টারেস্ট অন লোন, যেটা কিনা 6%। অংশীদারি চুক্তি না থাকলে বিবেচনা করতে হবে 1932 সালের অংশীদারি আইন। অংশীদারি কারবারের ঘাটতি মানে লস বা ডেফিসিয়েন্সি অংশীদাররা বহন করে প্রত্যেককে এককভাবে ও যৌথভাবে। কোনো অংশীদার কারবার ছেড়ে দিলে তার অংশ অন্য অংশীদাররা ভাগ করে নেবে চুক্তি অনুযায়ী। নতুন অংশীদার প্রবেশ করলে তাকে পুরাতন অংশীদাররা শেয়ার দেবে চুক্তি অনুযায়ী। উত্তোলন হিসাব বা ড্রয়িংস অ্যাকাউন্টের জের সর্বদা ডেবিট হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ড্রয়িংস অ্যাকাউন্টের জের সর্বদা ডেবিট হয়। অংশীদারদের চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্ট হলো একটি ব্যক্তিক হিসাব, মানে পার্সোনাল অ্যাকাউন্ট। তারপরে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। যুক্ত থাকে বলে তাকে সক্রিয় অংশীদার বলে। যারা আর কি সরাসরি ভাবে পার্টনারশিপে যুক্ত থাকে তাদেরকে সক্রিয় অংশীদার বলে। যে অংশীদার সরাসরি প্রতিষ্ঠানের প্রয়োজনে যুক্ত থাকে তাকে সক্রিয় অংশীদার বলে। যে অংশীদার মূলধন দেয় এবং লাভ ক্ষতিতে অংশ নেয় কিন্তু কোন রকম পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে বলা হয় নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, অর্থাৎ স্লিপিং পার্টনার। এরপরে চলে আসো সুনাম। সুনাম একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, অর্থাৎ গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট। প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের যোগ্যতার উপর সুনামের মূল্যায়ন নির্ভর করে। কোনো চালু কারবার ক্রয়ের সময় প্রতিষ্ঠানের নিট সম্পত্তি মূল্য অপেক্ষা বেশি অর্থ প্রদান করলে যে সুনাম সৃষ্টি হয় তাকে বলা হয় কৃত সুনাম বা পারচেজ গুডউইল। দীর্ঘ সময় ধরে দক্ষতার সঙ্গে পরিচালিত হয়ে পুরনো ক্রেতাকে ধরে রাখা এবং নতুন ক্রেতাকে আকৃষ্ট করার মাধ্যমে যে সুনাম সৃষ্টি হয় তাকে বলা হয় নিজস্ব সৃষ্ট সুনাম, অর্থাৎ সেলফ জেনারেট গুডউইল। নতুন করে সুনামের মূল্যায়নের প্রয়োজন হয় অংশীদারি কারবারের পুনর্গঠনের সময়। সুনামের হিসাব নিকাশের আদর্শ মান হল AS 261। সুনামের হিসাব নিকাশের আদর্শ মান হলো AS 26 অনুযায়ী শুধুমাত্র পারচেজ গুডউইল হিসাবের বইয়ে দেখানো হয়, সেলফ জেনারেটেড গুডউইল হিসাবের বইতে দেখানো হয় না। সুনামের বাস্তব অস্তিত্ব থাকলেও যদি তা হিসাবের বইয়ে না লেখা হয় তবে তাকে বলা হয় গুপ্ত সুনাম, অর্থাৎ হিডেন গুডউইল। কয়েক বছরের মুনাফার গড়কে বলা হয় গড় মুনাফা, অ্যাভারেজ প্রফিট। এখান থেকে তোমাদের সামস থাকতে পারে, কয়েকটা ইয়ারের প্রফিট দিলে বলে দিল যে অ্যাভারেজ প্রফিট বার করো, তো সবকটাকে যোগ করে তত সংখ্যা দিয়ে তত নাম্বার দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে বেরিয়ে যাবে অ্যাভারেজ প্রফিট। যদি বলা হয় ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বার করো, তাহলে ধরো 4টে বছর যদি প্রফিট দেওয়া থাকে তাহলে প্রথম বছরের সঙ্গে ইন্টু 1 প্লাস দ্বিতীয় বছরের সঙ্গে ইন্টু 2 প্লাস তৃতীয় বছরের সঙ্গে ইন্টু 3 প্লাস চতুর্থ বছরের সঙ্গে ইন্টু 4, 4টে বছর যদি প্রফিট দেওয়া থাকে ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তোমার অ্যান্সার চলে আসবে। সুপার প্রফিট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, এরকম দিয়ে দেবে অঙ্কের জন্য। অ্যাভারেজ প্রফিট দিয়ে দিল, সুপার প্রফিট দিয়ে দিল, নর্মাল প্রফিট বের করো, বা অ্যাভারেজ প্রফিট আর নর্মাল প্রফিট দিয়ে দিল, সুপার প্রফিট বের করো, বা সুপার প্রফিট আর নর্মাল প্রফিট দিয়ে দিল, অ্যাভারেজ প্রফিট বার করো। তো এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, সুপার প্রফিট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। সুনামকে প্রাণিতত্ত্ববিদ্যার সঙ্গে তুলনা করেছেন মিস্টার P.D. লিক। উত্তোলনের ওপর সুদ গণনার ক্ষেত্রে সময়কাল খুব ইম্পর্টেন্ট,
ভালো করে শুনে নাও, এর উপর থেকে অঙ্ক আসবেই আসবে ইন্টারেস্ট ড্রয়িংস এর উপর, ঠিক আছে। সময় উল্লেখ যদি না থাকে তাহলে 6/12 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। যদি প্রতি মাসের শুরুতে যদি ড্রয়িংস করা হয়, উত্তোলন করা হয়, তাহলে 6.5/12। প্রতি মাসের শেষে এন্ড অফ ইচ মান্থ থাকলে 5.5/12। যদি প্রতি মাসের প্রথমে কোয়ার্টারে হয় তাহলে 7.5/12। এন্ড অফ ইচ কোয়ার্টার হয় তাহলে 4.5/12। যদি প্রথম 6 মান্থস মানে প্রথম 6 মান্থ আর কি উপর শুরুতে দিকে হয় তাহলে 9.5/12। প্রথম 6 মাসের শেষের দিকে হলে 8.5/12। শেষ 6 মান্থের শুরুর দিকে হলে 3.5/12। আর প্রতি শেষ 6 মান্থের শেষের দিকে হলে তাহলে 2.5/12। তাহলে তোমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনস, গুডউইল, এই চ্যাপ্টারে এতগুলো কোশ্চেন্স মোটামুটি মাথায় রাখলেই হয়ে যাবে, ম্যাক্সিমাম কভার হয়ে যাবে থিওরি পোর্শন। এবার চলে আসো কোম্পানির হিসাব নিকাশ। কোম্পানির বাহ্যিক সমস্ত বিষয় যেমন কোম্পানির নাম, উদ্দেশ্য, অবস্থান, মূলধন, দায় উল্লেখ থাকে পরিমেল বন্ধ বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, এমওএ, যার ফুল ফর্ম হচ্ছে কি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন বা পরিমেল বন্ধ তাকে বলা হয়, যেখানে কোম্পানির নাম, উদ্দেশ্য, অবস্থান, মূলধন, দায় সমস্ত রকমের বাহ্যিক বিষয় উল্লেখ থাকে। আর কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যে সমস্ত বিষয় যেমন শেয়ার মূলধনের পরিমাণ, তার বিভাগ, আবেদন, আবন্টন, যাকে বলে অ্যালটমেন্ট, বাজেয়াপ্তকরণ, লভ্যাংশ বন্টন, সমস্ত বিষয়, সমস্ত নিয়ম যার মধ্যে উল্লেখ থাকে তাকে বলা হয় এওএ, মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অথবা পরিমেল নিয়মাবলী। সার্বজনীন কোম্পানি যে বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে শেয়ার কেনার জন্য আহ্বান জানায় তাকে বলা হয় প্রসপেক্টাস বা বিবরণপত্র। ন্যূনতম আদায় হলো বিলিযোগ্য শেয়ারের 90%, যে জনগণকে 30 দিনের মধ্যে সাবস্ক্রাইব করতে হয়। খুব ভালো করে শুনবে কিন্তু। ন্যূনতম আদায় না হলে আবেদনের মূল্য 15 দিনের মধ্যে ফেরত দিতে হবে। অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডাররা মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার পেয়ে থাকেন লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে, কোম্পানির অবসানের সময় মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে। কোন কোম্পানির পূর্ণ মূল্য আদায়কৃত শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় স্টক। 2013 সালে কোম্পানি আইনের ধারা সেকশন 2 সাবসেকশন 30 এতে ঋণপত্র বা ডিবেঞ্চার সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। কোম্পানি উদ্যোগপত্রের ছক তৈরি করা হয় 2013 সালের কোম্পানি আইনের 3rd তফসিল অনুযায়ী। বর্তমান ভারতীয় কোম্পানি আইন 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী। সর্বজনীন যৌথ মূলধনী কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, 7। আর ঘরোয়া যৌথ মূলধনী কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে কত, 2 জন। তাহলে পাবলিক কোম্পানির ক্ষেত্রে মিনিমাম নাম্বার হচ্ছে তোমার 7 জন, আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে মিনিমাম নাম্বার হচ্ছে 2 জন। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 200 জন, বা ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা 200 জন, আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে এমন কোনো সংখ্যা নেই, অর্থাৎ আনলিমিটেড। এক ব্যক্তি কোম্পানি বা 1% কোম্পানি, ওপিসি 1% কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে 1 জন। সার্বজনীন কোম্পানির পরিচালক সদস্যের সংখ্যা সর্বনিম্ন 3 জন, সর্বোচ্চ 15 জন। খুব ভালো করে মাথায় রাখো এগুলো, এখান থেকে কোশ্চেন আসবে। কোম্পানি আইন দ্বারা গঠিত, আইনের চোখে কোম্পানি একজন কৃত্রিম ব্যক্তি, আর্টিফিশিয়াল পারসন। নিবন্ধনের পর কোম্পানি একটি পৃথক আইনগত সত্তা লাভ করে। কোম্পানির মূলধন শেয়ার দ্বারা বিভক্ত। শেয়ার গ্রহীতাদের দ্বারা নির্বাচিত পরিচালক মন্ডলী, বোর্ড অফ ডিরেক্টরস এর দ্বারা কোম্পানি পরিচালিত হয়। অর্থাৎ শেয়ার গ্রহীতারা কিন্তু কোম্পানি পরিচালনা করে না, তাদের দ্বারা নির্বাচিত পরিচালক মন্ডলী বা বোর্ড অফ ডিরেক্টরসরাই কোম্পানি কিন্তু পরিচালনা করে। যে মূলধন দিয়ে কোনো কোম্পানি নিবন্ধিত হয় তাকে বলা হয় অনুমোদিত মূলধন, অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল। অনুমোদিত মূলধনকে বলা হয় রেজিস্টার্ড ক্যাপিটাল বা নমিনাল ক্যাপিটাল। অনুমোদিত মূলধনকে বলা হয় রেজিস্টার্ড ক্যাপিটাল বা নমিনাল ক্যাপিটাল। অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রির জন্য বিলি করা হয় তাকে বলা হয় বিলিযোগ্য মূলধন, অর্থাৎ ইস্যুড ক্যাপিটাল। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ উল্লেখ থাকে পরিমেল নিয়মাবলীতে। শেয়ার বিলি করে কোম্পানির যে মূলধন সংগ্রহ করা হয় তাকে বলা হয় নিজস্ব মূলধন, অর্থাৎ ওন ক্যাপিটাল। ঋণপত্র বিলি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে তাকে বলা হয় ঋণ মূলধন, অর্থাৎ বরোড ক্যাপিটাল। মূলধন জাতীয় মুনাফা থেকে যে সঞ্চিতি সৃষ্টি হয় তাকে বলা হয় মূলধন সঞ্চিতি, অর্থাৎ ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টের যে হয় সবসময় ক্রেডিট। যে শেয়ারে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায় এবং কোম্পানি অবসানের সময় মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার থাকে তাকে বলা হয় প্রেফারেন্স শেয়ার। লভ্যাংশের হার স্থির থাকে প্রেফারেন্স শেয়ারে,
অর্থাৎ নির্দিষ্ট পার্সেন্টেজ দেওয়া থাকে। কোম্পানি সদস্যদের দায় সীমাবদ্ধ, অর্থাৎ লিমিটেড লাইবিলিটি। ঋণপত্র গ্রহীতারা কোম্পানির ঋণ পাওনাদার হিসাবে পরিচালিত হয়, মানে পরিচিত হয় ক্রেডিটর হিসাবে। ঋণপত্রের মালিকদের নাম ঠিকানা নথিতে রেকর্ড করা হলে তৈরি হয় রেজিস্টার্ড ডিবেঞ্চার, অর্থাৎ নিবন্ধীকৃত চুক্তিপত্র ঋণপত্র। যেসব ঋণপত্র চুক্তি অনুযায়ী শেয়ারে রূপান্তর করা যায় তাকে বলা হয় কনভার্টেবল ডিবেঞ্চার, অর্থাৎ রূপান্তরযোগ্য ঋণপত্র। যদি কোশ্চেন এবার ঘুরিয়ে দেয় যে ঋণপত্রকে কি শেয়ারে রূপান্তর করা যায়, হ্যাঁ অবশ্যই যায়, তাকে রূপান্তরযোগ্য ঋণপত্র বলা হয়। যেসব ঋণপত্রে নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকে তাকে বলা হয় নির্দিষ্ট কুপন হারের ঋণপত্র, ফিক্সড কুপন ডিবেঞ্চার। চলে আসে এবার ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা, যেটা বলছিলাম, আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা এবং ঋণ পরিশোধের ক্ষমতা সম্পর্কে জানা যায়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের যে ক্ষমতা এবং ঋণ পরিশোধের ক্ষমতা সম্পর্কে জানা যায়। দেন চলে আসো সেকেন্ড পয়েন্ট, অনুভূমিক বিশ্লেষণ বা হরিজন্টাল অ্যানালিসিস হলো একটা গতিশীল বিশ্লেষণ। উলম্ব বিশ্লেষণ হলো একটি স্থির বিশ্লেষণ। উলম্ব বা ভার্টিক্যাল অ্যানালিসিস হলো একটা স্থির বিশ্লেষণ। যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের দ্বারা করা হয় তখন তাকে অভ্যন্তরীণ বিশ্লেষণ বা ইন্টারনাল অ্যানালিসিস বলা হয়। উল্লম্ব বিশ্লেষণের কেবলমাত্র একটা বছরের তথ্যের উপর ভিত্তি করে করা হয়। তুলনামূলক বিবরণী বা কম্পারেটিভ স্টেটমেন্ট প্রস্তুত করা হয় যখন দুই বা ততোধিক হিসাবকালের লাভ ক্ষতি বিবরণী এবং উদ্বর্তপত্র মানে অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে তুলনা করতে হয়। একাধিক হিসাবকালের রেভিনিউ ও খরচের হ্রাস বৃদ্ধি বিশ্লেষণের জন্য প্রস্তুত করা হয় কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ তুলনামূলক আয় বিবরণী। তুলনামূলক আয় বিবরণী শতকরা পরিবর্তন নির্ণয়ের সময় পূর্ববর্তী বছরকে ভিত্তি করা হয়। সাধারণত আকৃতির বিবরণী দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কমন সাইজ স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়। সাধারণ আকৃতির উদ্বর্তপত্রে মোট সম্পত্তি বা মোট দায়কে 100% ধরে অন্যান্য সম্পত্তি ও দায়ের অঙ্ককে শতকরা হারে প্রকাশ করা যায়। সাধারণ আকৃতির আয় বিবরণীতে রেভিনিউ ফ্রম অপারেশনকে ভিত্তি ধরে অন্যান্য বিষয়গুলি শতকরা হার প্রকাশ করা হয়। কম্পারেটিভ ব্যালেন্স শিট অর্থাৎ তুলনামূলক উদ্বর্তপত্রে একাধিক হিসাবকালের সম্পত্তি ও দায়গুলির জের সহ হ্রাস বা বৃদ্ধি দেখানো হয়। সাধারণ আকৃতির লাভ ক্ষতির বিবরণীতে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ এর অঙ্ককে 100% ধরে নেওয়া হয়। সাধারণ আকৃতির উদ্বর্তপত্র প্রস্তুতের সময় উদ্বর্তপত্রের প্রতিটি বিষয়কে মোট সম্পত্তির উপর শতকরা হারে প্রকাশ করা হয়। একই শিল্পের অন্তর্গত একটি প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের আর্থিক অর্থের তুলনাকে বলা হয় ইন্টার ফার্ম কম্প্যারিজন, আন্তঃপ্রতিষ্ঠান তুলনা। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল হলো গতি প্রকৃতি বিশ্লেষণ বা ট্রেন্ড অ্যানালিসিস। একই প্রতিষ্ঠানের দুই বা ততোধিক বছরের আর্থিক বিবরণী বিশ্লেষণকে বলা হয় ইন্ট্রা ফার্ম অ্যানালিসিস, অর্থাৎ অন্ত্র প্রতিষ্ঠান বিশ্লেষণ। তুলনামূলক বিবরণীর বিশ্লেষণে পরিচিত অনুভূমিক বিশ্লেষণ নামে। সাধারণ আকৃতির বিবরণী প্রস্তুত করা হয় শতকরা হারে। অভ্যন্তরীণ বিশ্লেষণ, এই বিশ্লেষণ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা যেমন ব্যবস্থাপনা বা কর্মচারী করে থাকেন। এর উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও আর্থিক অবস্থার মূল্যায়ন এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। এক্সটার্নাল অ্যানালিসিস অর্থাৎ বাহ্যিক বিশ্লেষণ, এই বিশ্লেষণ প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তি বা সংস্থা যেমন বিনিয়োগকারী, পাওনাদার, সরকার বা শ্রমিক সংগঠন করে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগ, ঋণ প্রদান বা অন্যান্য বাহ্যিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। অনুভূমিক বিশ্লেষণ অর্থাৎ হরিজন্টাল অ্যানালিসিস, একাধিক হিসাবকালের আর্থিক বিবরণীর মধ্যে তুলনা করা হয়। এটা গতিশীল বিশ্লেষণ নামেও পরিচিত। তুলনামূলক বিবরণী এবং গতি প্রকৃতি বিশ্লেষণের প্রধান কৌশল। উলম্ব বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালিসিস, একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়। এটি স্থির বিশ্লেষণ নামেও পরিচিত। সাধারণত মোট সম্পত্তি বা নিট বিক্রয়কে ভিত্তি করে অন্যান্য বিষয় শতকরা হারে প্রকাশ করা হয়। অন্তঃপ্রতিষ্ঠান বিশ্লেষণ বা ইন্ট্রা ফার্ম অ্যানালিসিস, একই প্রতিষ্ঠানের একাধিক সময়ের আর্থিক তথ্যের মধ্যে তুলনা করা হয়। এটি অনুভূমিক বিশ্লেষণের সঙ্গে সম্পর্কিত। আন্তঃপ্রতিষ্ঠান বিশ্লেষণ ইন্টার ফার্ম অ্যানালিসিস, একই শিল্পের দুই বা ততোধিক প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের মধ্যে তুলনা করা হয়। এটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন করতে সাহায্য করে। অনুভূমিক বিশ্লেষণ ব্যবহৃত
কৌশল হলো তুলনামূলক বিবরণী অর্থাৎ কম্পারেটিভ স্টেটমেন্ট এবং গতি প্রকৃতি বিশ্লেষণ ট্রেন্ড অ্যানালিসিস। উলম্ব বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালিসিস ব্যবহৃত কৌশল হলো সাধারণ আকৃতির বিবরণী অর্থাৎ কমন সাইজ স্টেটমেন্ট। আর লাস্ট অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালিসিস, এটি উভয় বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, তবে সাধারণত এটি উলম্ব বিশ্লেষণের অধীনেই পড়ে। এই কটা থিওরি খুব ভালো করে মন দিয়ে শুনো। হ্যাঁ আমি জানি একটু তাড়াতাড়ি স্পিডেই বললাম, বিকজ নইলে অডিওটা আরো অনেক বড় হয়ে যেত, লেন্দি হয়ে যেত। তোমরা একবারের বদলে দুবার শোনো, তিনবার শোনো, খুব ভালো করে প্রত্যেকটা থিওরি মাথার মধ্যে গেঁথে নাও। তোমাদের অপশনস থাকবে, আশা করি অপশনস দেখলে তোমাদের মনে পড়ে যাবে। ঠিক আছে, সবার পরীক্ষা খুব 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 ভালো হবে। আর আমি একটু প্র্যাকটিক্যালেরও সাজেশন দিয়ে দিই, যেটা তোমাদের লাস্ট মোমেন্টে দেখতে হবে। এই অডিওটা তো অবশ্যই 2-3 বার শুনবে। আর কিছু প্র্যাকটিক্যাল আমি বলে দিই, যেগুলো তোমাদেরকে দেখতেই হবে অবশ্যই। একদম চলে আসি ফার্স্ট চ্যাপ্টারে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে কি কি দেখবে। দেখতে হবে দেখবে যে নেট প্রফিট থেকে বিভিন্ন এক্সপেন্সেস দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বার করতে হবে, এমন কিছু সামস দেখবে। ঠিক আছে, জেনারেল রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করা, তারপরে হচ্ছে পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া, তারপরে দেখবে গ্যারেন্টি পার্টনার যে সমস্ত সামস রয়েছে গ্যারেন্টি পার্টনারে, যেমন এ বি কে গ্যারেন্টি দিচ্ছে, তার সেক্ষেত্রে সে মানে প্রফিটের ভাগ কি হবে। তারপরে ধরো রেশিও দেওয়া থাকছে না, মানে পার্সেন্টেজ দেওয়া থাকছে না যে কাকে কতটা শেয়ার করতে হবে, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে ভাগ করা হবে প্রফিট, যেমন বললাম ইকুয়ালি ভাগ করা হয়। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে দেখবে। দেন তোমার অ্যাভারেজ প্রফিট কিভাবে ক্যালকুলেট করতে হয়, সুপার প্রফিট কিভাবে ক্যালকুলেট করতে হয়, গুডউইল, পারচেস অফ 3 year পারচেস অফ সুপার প্রফিট আন্ডার সুপার প্রফিট মেথড বা আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, এগুলো কিভাবে বের করতে হয়। ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটাল কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলোকে খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে, দেন চলে আসবে হচ্ছে তোমার রেশিওতে। রেশিও থেকে তোমাকে দেখতে হবে হচ্ছে প্রত্যেকটা ফর্মুলা ওয়াইজ, এখান থেকে কোশ্চেন থাকবে। ঠিক আছে, রেশিও থেকে অঙ্ক থাকবে অবশ্যই। শেয়ার ডিবেঞ্চারের ক্ষেত্রে বিভিন্ন তোমার জার্নাল বেস কিছু কোশ্চেন থাকবে, কিছু ডাইরেক্ট তোমার পারচেস কনসিডারেশনস এর উপর কোশ্চেন থাকবে। ঠিক আছে, কিছু মিসিং কোশ্চেন থাকতে পারে, মিসিং ফিগার, ধরো কিছু ডেবিট দিয়ে দিল ক্রেডিট বার করতে হলো, এরকম কিছু থাকতে পারে। তারপরে নাম্বার অফ ডিবেঞ্চার কতটা ইস্যু করা হচ্ছে, প্রিমিয়ামে করলে কতটা হচ্ছে, ডিসকাউন্টে করলে কতটা হচ্ছে, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু কতটা কি হচ্ছে, সেটা ক্যালকুলেট করে দিতে পারে। ম্যাক্সিমাম ধরে রাখো 40 নাম্বারের মধ্যে 25 থেকে 28 মার্কস থিওরি থাকবে, আর আশা করা যায় যে তোমার 10 থেকে 15 মার্কস বা 12 থেকে 15 মার্কস মতন তোমার প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে, তো আমি যে থিওরিটা বললাম তার মধ্যে থেকে ম্যাক্সিমাম তোমরা 80% মতন, মিনিমাম 80% মতন তোমরা কমন পাবে। ঠিক আছে, কারণ সব করা চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ অংশগুলোই তুলে ধরে তোমাদেরকে অডিও আকারে আমি বললাম। পরীক্ষা দেওয়ার পর অবশ্যই এসে আমাকে কমেন্ট করে জানিও সবার পরীক্ষা কেমন হলো। যদি ভিডিওটা তোমাদের কাছে ইউজফুল মনে হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা আগে জানতে পারো। ঠিক আছে, অডিওটা আমি আর লেন্দি করলাম না, কারণ কালকেই তোমাদের পরীক্ষা। অল দ্য ভেরি ভেরি বেস্ট, সকলের পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে, টাটা।